গত 5 তারিখে মাননীয় সুপ্রিম কোর্টে যেই মামলাটি ছিল জামিনের ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের, এই মামলায় 6 মান্থসের একটা স্ট্যান্ড ওভার ছিল এবং পরবর্তী সময় এই 6 মান্থ স্ট্যান্ড ওভারটা এগিয়ে আনার জন্য আবেদন করা হয় চেম্বার জজে, এবং সেই অনুযায়ী 5 তারিখ জামিনের শুনানি ছিল। এই শুনানির বিষয়ে ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি জনাব ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক বলেছেন। তারপর আমি আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাচ্ছিলাম, ওই দিন রায়ের পর বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যমে কিছু বিষয় আসছে এরকম যে ডেস্টিনি গ্রুপের কর্ণধার জনাব রফিকুল আলমের জামিনের বিষয়ে 5 সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে যে আদেশ দিয়েছেন, এই আদেশের কিছু বিষয় বলা হয়েছে এরকম যে রফিকুল আমিন মানে প্রধান বিচারপতির উদ্ধৃতিতে বলা হয়েছে যে সভ্য সমাজে ডেস্টিনির এই দুইজনের জামিন নিয়ে কোনো তাড়াহুড়া করার কিছু নেই, এমন একটি বিষয় তারা মানে লিখেছেন। পাশাপাশি এভাবে লিখেছেন তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত। আসলে এই বিষয়টিতে কি বোঝানো হচ্ছে, আপনি যদি একটু, আপনি শুনানির কার্যক্রমে ছিলেন, এই বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে যদি বিস্তারিত একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি বোঝার জন্য আসলে ওই দিনের প্রেক্ষাপটটা একটু দেখতে হবে আপনাকে। ওই দিন সুপ্রিম কোর্টের একেবারে শেষ কার্যদিবস ছিল। জি, 5 তারিখ শেষ কার্যদিবসে সবকিছুই একটু তাড়াহুড়ার মধ্যে থাকে। দ্বিতীয়ত ওদিন যেটা হয় যে শুরুতেই দুদকের আইনজীবী, মূল আইনজীবী যিনি ছিলেন, দুদকের মূল আইনজীবী ছিলেন হচ্ছে খুরশিদ সাহেব। তো উনি উপস্থিত ছিলেন না, তো উনি একজনকে দায়িত্ব দিয়েছিলেন। যে দায়িত্বপ্রাপ্ত যে আইনজীবী ছিলেন তিনি শুরুতেই কোর্টে মেনশন করে একটা সময়ের আবেদন করেন। তো আমি তখন উপস্থিত ছিলাম। তো আমি বললাম যে যে এই মামলাটা আমরা শুনানির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি, তো আমরা চাচ্ছি যে এটা শুনানি হোক। তারপরে ওখানে আমাদের আরেকজন যে আসামি ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব, তার আইনজীবীও উপস্থিত ছিলেন, যে তিনিও দুদকের সাথে বললেন যে যেটা তো আজকে শেষ কার্যদিবস, যে ওনারাও সময় চাচ্ছেন। তো ওনাদের আবেদনটা আমাদের আবেদন থেকে একটু ভিন্ন ছিল। তো ওনাদের আবেদন ছিল, ওনাদের বেইল অ্যাপ্লিকেশনের যেটা ছিল ওটা ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল, অর্থাৎ যেদিন ওনাদের শুনানি করার কথা ছিল ওই দিন ওনারা উপস্থিত ছিলেন না। তো ওটাকে রেস্টোর করার জন্য, পুনর্জীবিত করার জন্য ওনারা আমাদের সাথে ওনাদের মামলাটা ট্যাগ করেন এবং ওনারা বলেন যে এটা বন্ধের পরে শুনানি করা হোক। ওই দুদকের মতো ওনারাও একটা সময় প্রার্থনা করেছিলেন। তো আমরা বললাম যে আমরা দীর্ঘদিন আমরা এই মামলার সংশ্লিষ্টে কারাগারে আছি। তো এই মামলার সর্বোচ্চ সাজা 12 বছর। তো এই মামলাতে আমরা কারাগারে আছি প্রায় 11 বছর 11 মাস। তো প্রেক্ষাপটটা এরকম ছিল যে দুদক এবং অন্য একজন যে আসামি ছিলেন তারা সময়ের আবেদন করেছেন, এদিক দিয়ে আমরা জামিনের আবেদন করছি। তো এখানে যে বিষয়টা, এই তাড়াহুড়ার মধ্যে যে বিষয়টা ওখানে মুখ্য হয়ে ওঠে, যে মামলার মেরিটের মধ্যে না গিয়ে যে আমরা এতদিন ধরে যে 11 বছর 11 মাস ধরে আমরা ভেতরে আছি, এই বিষয়টা গুরুত্ব না পেয়ে ওখানে আরেকটা বিষয় গুরুত্ব পেয়ে ওঠে যে এই মামলার অ্যালিগেশন কত টাকা, টাকার বিষয়টা উল্লেখ করা হয়। টাকার বিষয়টা উল্লেখ করে যে দুদক এখানে বলে যে একটা হিউজ অ্যামাউন্টের অভিযোগ। একজন মহামান্য বিচারপতি জিজ্ঞেস করেন যে অ্যামাউন্টটা কত। তো অ্যামাউন্টটা 2300 কোটি টাকা। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে কত টাকা, এটা 2300 কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। তো আমরা বললাম যে এটা টোটাল অ্যামাউন্ট অফ মানি, বাট জনাব রফিকুল আমিনের বিরুদ্ধে অভিযোগ 82 কোটি টাকার, অনলি 82 কোটি টাকা। তো এখানে সবকিছু ছাপিয়ে যে জিনিসটা মুখ্য হয়ে ওঠে, যেটা টাকার অ্যামাউন্টটা, যে
এই মামলাতে টাকাটাকে focus করা হয়। এতগুলো টাকা হচ্ছে এই মামলাতে ইনভলভ, যে এই প্রেক্ষাপটে হচ্ছে মহামান্য প্রধান বিচারপতি বলেন যে এই বিষয়টা নিয়ে তাড়াহুড়া করলে চলবে না, আচ্ছা আচ্ছা, যে এটা আমরা ধীরে সুস্থে শুনবো। তো এই প্রেক্ষাপটে হচ্ছে এই কথাগুলো আসে যে এখানে তাড়াহুড়ার বিষয় নেই, এবং এতগুলো টাকা যেখানে হচ্ছে যেখানে এতগুলো টাকা ইনভলভ, সেখানে রাষ্ট্রের স্বার্থ জড়িত থাকার তো বিষয় চলেই আসে। এখানে রাষ্ট্রের স্বার্থ বলতে যেটা বোঝাতে চেয়েছেন এটা জনগণের স্বার্থ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুরুতেই এই যে ডেস্টিনির মামলাটা, এটা শুরুই হয়েছে একটা মিডিয়ার অভিযোগ দিয়ে, একটা সুনির্দিষ্ট পত্রিকার একটা অভিযোগ দিয়েই হচ্ছে এই মামলাটা শুরু হয়েছে। শুরু থেকেই হচ্ছে এটা মিডিয়া ট্রায়াল আক্রান্ত। তো এটার সেন্সিটিভিটি শুরু থেকেই ছিল, সবার একটা পাবলিক নলেজ। এই ডেস্টিনির মামলা সম্পর্কে বাংলাদেশের এমন একটা পরিবার নেই যে যারা একেবারে ফার্স্ট হ্যান্ড নলেজ এই ডেস্টিনির মামলা সম্পর্কে নেই। তবে ডেস্টিনির মামলা সম্পর্কে একটা ভুল ধারণা বাজারে প্রচলিত আছে যে এতগুলো টাকা মানি লন্ডারিং করেছে। মানি লন্ডারিং সম্পর্কে বাংলাদেশে একটা ভেগ ধারণা আছে যে এই টাকাটা বিদেশে পাচার করে দেয়, সেটাই মানি লন্ডারিং। আপনি দেখবেন যে ডেস্টিনির মামলাতে দুদকের যে চার্জশিট, সেখানে কিন্তু বিদেশে টাকা পাঠানোর কোনো অভিযোগ নেই। এবং দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের একজন এসে সাক্ষীও দিয়েছেন যে এখানে বিদেশে কোনো টাকা পাচার করার কোনো, এখানে মূল অভিযোগটা আসছে যে বাজার থেকে টাকাটা সংগ্রহ করা হয়েছে ট্রি প্যাকেজ বিক্রি করে, যেই ট্রি প্যাকেজের বিক্রি করতে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডেস্টিনির যে মূল কোম্পানি যারা সেলিং এজেন্ট ছিল তাদেরকে একটা কমিশন দেয়া হয়েছে। মূলত এই কমিশনটাকে হচ্ছে বলা হচ্ছে যে এই টাকাটা হচ্ছে মানি লন্ডারিং করা হয়েছে। তো একটা বিক্রির যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে কত টাকা প্রমোশনাল কস্ট যাবে এবং বা কমিশন দিবে বা ইনসেনটিভ দিবে, বাংলাদেশে এরকম কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে কমিশনের পরিমাণটা কত হবে। তো এখানে মূল অভিযোগটা আসছে ওখানেই যে অত্যাধিক পরিমাণ টাকা কমিশন দিয়ে মানি লন্ডারিং করা হয়েছে। তো সবশেষে আমি এটুকুই বলবো যে মামলাটা, ডেস্টিনির মামলাটা একটা সেন্সিটিভ মামলা, জাতি একটা সন্ধিক্ষণে আছে। এই প্রেক্ষাপট থেকেই বলা হয়েছে যে বিষয়টা নিয়ে তাড়াহুড়া, যেহেতু শেষ কার্যদিবস ছিল, যে এবং অন্য দিক থেকে দুদক সময় চাচ্ছে এবং অন্য একজন যে অ্যাকিউজ ছিলেন তিনি সময় চাচ্ছেন। এই প্রেক্ষাপটে এই কথাগুলো আসছে যেটা রাষ্ট্রের স্বার্থ জড়িত আছে, আমরা এখন এটা শুনবো না। তো এই প্রেক্ষাপট থেকে এই কথাগুলো আসছে।